সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েশন ওয়ার্ল্ডে তিনি পুচির মা হিসেবে পরিচিত। আমার এডিটিংটা আমি করি, আমার ভয়েস ওভারটা আমিই দিই এবং কনসেপ্টটা টোটালি আমারই থাকে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে লাইব্রেরি ওয়ার্ক করে কন্টেন্ট তৈরি করার দরকার নাই, কন্টেন্ট আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। একদম। ননদ ক্যারেক্টারটা খুব পপুলার, আমার পাশের বাসার ভাবি ক্যারেক্টারটা খুব পপুলার, লাবণ্যর মা ক্যারেক্টারটা খুব পপুলার। আপনি সম্পূর্ণ সেলফ থট থেকে কন্টেন্টগুলো তৈরি করেন, কিন্তু কথা হলো যে এই আইডিয়াগুলো মাথায় কিভাবে আসে? একটু সংখ্যালঘু ফিল করতাম যে হচ্ছে প্রেম করার মধ্যে তেমন ছেলে পাওয়া যেত না। আজকেই চাইলাম কালকে হয়ে গেল, বিষয়টা এরকম না। অনেক কিছু ব্যাপারগুলো গবেষণা করে পড়তে হয়েছে অথবা খুব প্যাশন থেকে জিনিসগুলো হয়েছে। কিভাবে হয়েছে আসলে বিষয়গুলো? আমি আমার শাশুড়িকে দেখলাম যে উনি প্রচন্ড ডিসিপ্লিন একজন মহিলা, যে রাধে সে চুলো বাঁধে। যেমন এখন আমার বাসায় 17টা বিড়াল নিয়ে আমি বসবাস করি। ওরাও নিজে থেকে মানুষ চিন্তা করে বা ওরা আমাদেরকে বিড়াল চিন্তা করে। ওরাও খুব মনে হয় যেন এক একটা ক্যারেক্টার, ওরা এক একজন ব্যক্তিত্ব এবং ওরা ওনাদের ব্যক্তিত্ব নিয়ে থাকে। ব্লেম করা হচ্ছে যে আমি লাখ লাখ টাকা কামিয়েছি। ঠিক আছে, এখন থেকে যদি করতে হয় টাকা নিয়েই করব। অনেকেই শুনে হয়তো মনে করতেন 10 লাখ টাকা কামানো যায়। 10 লাখ টাকা কামানো কোনো ঘটনাই না, কিন্তু তার পেছনে যে ক্রিয়েটিভিটি এবং যে ইউনিকনেস, ওইটাই বড় ফ্যাক্ট। ওটা একদিন হয়তো আপনাকে কোটিতে পৌঁছে দেবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দার্জি কিবরিয়া শোতে। এই রাতে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নেক্সাস টেলিভিশনে, তাদের সবার জন্য শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের এই অনুষ্ঠানটি। আপনারা একই সঙ্গে দেখতে পাবেন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে। আজকে যাকে নিয়ে আমি আমার এই অনুষ্ঠানটা করছি তাকে একটু ভিন্ন রূপে আপনাদের দেখার সুযোগ হয়েছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অত্যন্ত পরিচিত তার নিজ কাজ দিয়ে এবং তার নিজের কন্টেন্ট দিয়ে। কিন্তু তার আসল নাম অনেকেই জানেন কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তিনি তাপসী দাস, কিন্তু আপনাদের সবার কাছে পরিচিত পুচির মা হিসেবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার এই শোটাতে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমার একটা ড্রিম ছিল যে আমি একদিন আপনার শোতে আসবো, এবং সেটা পূরণ হয়ে গেছে আজকে। এবারে পুজোর প্রিপারেশন কেমন? এটা একটু পুজোর প্রিপারেশন অ্যাকচুয়ালি এবার খুব একটা ভালো না। মানে এখনো কোনো ধরনের প্ল্যান করা হয় নাই। প্রতি বছর থাকে কিছু না কিছু একটা, বাট এই বছর কেমন যেন একটু অগোছালো, এখনো তেমন কোনো প্ল্যান করা হয় নাই। ওকে, সময় তো হাতে আছে, সময় আছে, সো গুছিয়ে ওঠা যাবে। জি, তাপসী, আমরা একটু শৈশব থেকে শুরু করতে চাই। আপনাকে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষ চেনেন, এবং সেই জায়গাটা না হয়ে আমরা পরেই যাব। আজকের দিনের গল্প আজকেই আসুক। তবে শৈশবটা কেমন ছিল? কি ধরনের পরিবারে আপনি জন্মগ্রহণ করেছেন? আমি আসলে টোটালি আমাদের যেটা হয় যে একটা মধ্যবিত্ত পরিবার, প্লাস হচ্ছে একান্নবর্তী পরিবার। তো সে পরিবারে জন্মেছি, এবং আমরা 3 ভাই বোন ছিলাম। আর ছোটোবেলাটা খুবই বৈচিত্র্যময়। কারণ হচ্ছে আমার বাবার কাজের কারণে দেখা গেছে আজকে এখানে তো কালকে সেখানে। আর যেহেতু আমরা ভাড়া থাকতে হয়েছে, তো যার কারণে দেখা গেছে বিভিন্ন এলাকা এবং বিভিন্ন এরিয়াতে ঘুরে ফিরে। বাবা কি করতেন? বাবা বিজনেস করতেন। হ্যাঁ, কাপড়ের বিজনেস করতেন। তো সেই সুবাদে হচ্ছে ছোটবেলাটা আসলে অ্যাডভেঞ্চারাস ছিল, যদি এক কথা বলি। ঢাকার মধ্যেই না, তাহলে আমরা ছোটবেলায় নরসিংদী ছিলাম, নারায়ণগঞ্জ ছিলাম, কুমিল্লা ছিলাম। বাবা তো বিজনেস করতেন, তার মানে একটা জায়গায় সেটেল হওয়ার কথা। একটা জায়গায় সেটেল হওয়ার কথা, কিন্তু আমার বাবার বিজনেসটা ছিল মূলত হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ইন্ডিয়ার সাথে। ওকে। তো সেই পারপাসে দেখা গেছে বাবা এক এক সময় এক এক জায়গায়। তো ফাইনালি আমরা 2000 সালে ঢাকা চলে আসি। ওকে, কয় ভাই বোন ছিলেন আপনারা বলছিলেন? ভাই বোন কতজন আপনারা? আমরা 3 ভাই বোন। আমার 2 ভাই বড়, দেন আমি সবার ছোট। ওকে। তো এই জন্য আর কি, মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকা হয়েছে, তো যার কারণে অ্যাডভেঞ্চারাস ছিল খুব। জি, তো থাকে না যে পারিবারিকটা ডিসিপ্লিন নিশ্চয়ই থাকে। বাবাকে নিশ্চয়ই ব্যস্ত দেখেছেন, মা কেমন ছিল, ভাই বোনদের মধ্যে সম্পর্কটা কেমন ছিল, মানে পারিবারিক কাঠামোটা কেমন ছিল আসলে? আমরা 3 ভাই বোন। 3 ভাই বোনের মধ্যে আমার 2 ভাইয়ের মধ্যে আমি আর আমার যে ইমিডিয়েট বড় ভাই, আমরা খুব মানে বন্ধুর মতো ছিলাম, পিঠাপিঠি ছিলাম। তা আমার ওই ভাইটা একটু মানে বুদ্ধিমত্তার দিক থেকে একটু পিছিয়ে ছিল আর কি, আমার ইমিডিয়েট বড় ভাইটা। তো যার কারণে আমার বাবার একটা প্ল্যান ছিল যে যেহেতু আমার মেয়েটা একটু বুঝে, তো আমি চাই যে আমার মেয়েটা আর এই ছেলেটা একই ক্লাসে পড়ুক। আচ্ছা। তো যার কারণে আমার বাবা কি করেছিল, আমার ভাইকে একটু লেটে স্কুলে দিয়েছিল, যাতে বড় ভাইকে? হ্যাঁ, আমার বড় ভাইকে, যাতে তাকে আমার সাথে দেওয়া হয় এবং আমি তাকে টেক কেয়ার করতে পারি। তো ব্যাপার যেটা হয় যে সবসময় ছোট বোনদেরকে দেওয়া হয় ভাইয়ের আন্ডারে, যে ভাই দেখে রাখবে। তা আমার ব্যাপারটা টোটালি ডিফারেন্ট ছিল। আমার ভাইকে দেওয়া হয়েছিল আমাকে, যেন আমি তাকে দেখে রাখি। তো এই জন্য ছোটবেলায় ওর সাথে আমার সম্পর্কটা আসলে ভাই বোনের ছিল না, বন্ধুর মতো ছিল। তো যদি কখনো এমন হয়েছে যে ওকে কেউ মানে হয় না যে বন্ধু বান্ধবের মধ্যে ওকে কেউ বিরক্ত করছে বা ইরিটেট করছে, তো তখন আমাকে কেউ একজন খবর দিতে যে তোমার ভাইকে তো সবাই ওরকম করছে। আমি যখন যেতাম তো সবাই আবার ছুটে পালাতো, মানে একটু গুন্ডা টাইপ রোল প্লে করতে হতো আর কি ভাইয়ের জন্য।
ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো আমার ছোটবেলায় আমার বড় ভাইয়ের সাথে তেমন কোনো স্মৃতি নাই, মানে হয়ে ওঠে নাই, কিন্তু আমার ইমিডিয়েট যে ভাই সে আমার বন্ধুর মতো তখনও ছিল, এখনো আছে। বাহ, চমৎকার। স্বপ্ন কি ছিল যে থাকে না যে নিশ্চয়ই আজকের এই পুচির মা হবেন, এটা নিশ্চয়ই স্বপ্ন ছিল না শৈশবে? আমার আসলে আমরা না মানে হয় না যে প্ল্যান করা, যে প্ল্যান করে, যেমন একটা ক্লাসের ফার্স্ট বেঞ্চার সে কিন্তু প্ল্যান করে যে আমি ডক্টর হবো, আমি ইঞ্জিনিয়ার হবো। আমি এটা বলতে খারাপ লাগে না যে আমি ছিলাম ব্যাক বেঞ্চার। ব্যাক বেঞ্চারদের আসলে কোনো স্বপ্ন থাকে না। তাই কি মানে কোনো রকম একটু সামনে যেতে পারবো, কিন্তু পাস করতে পারবো। আমাদের ব্যাপার ছিল যে পড়তে হচ্ছে তাই পড়ছি, পড়াশোনা করতে হচ্ছে তাই পড়াশোনা করছি, কিন্তু পড়াশোনাটা কি কাজে ইউজ করব, ভবিষ্যতে কি হব, ওই যে কোনো ধরনের প্ল্যানই ছিল না। যে স্কুলে যেতে হতো স্কুলে যাচ্ছি, স্কুলের পরে টিফিন টাইমের ব্রেক নিচ্ছি, সেই সময় খুব আনন্দ করছি। মানে আমার কাছে মনে হতো স্কুলটা হচ্ছে একটা আনন্দের জায়গা, সেখানে প্রচুর বন্ধু বান্ধব আছে, ওদের সাথে গিয়ে গল্প করার জায়গা, আর পড়াশোনাটা ওটা অপশনাল। ওকে, সো এটা নিয়ে ফ্যামিলির কোনো একটা চাপ ছিল? ফ্যামিলির কোনো তেমন কোনো চাপ ছিল না, কারণ হচ্ছে আমার বাবা বিজনেস পারপাসে দূরে দূরে থাকতেন, আর আমার মা হচ্ছে একটু খুব একটা সিরিয়াস না, মানে পড়াশোনার ব্যাপারে ওরকম সিরিয়াস না, মানে ছেলে মেয়েকে খুব একটা প্রেশার দেয়া বা খুব একটা ইয়ে করা, ওরকম কোনো প্রেশারে আমরা বড় হই নাই। থাকে না যে তোমাকে ফার্স্ট হতেই হবে, তোমাকে পড়াশোনা করতেই হবে, ওরকম কিছু ছিল না। মানে হ্যাঁ, পড়াশোনা করছো করো, মানে বাদ দেওয়া যাবে না, কিন্তু করে যাও, ওরকম একটা ইয়ে ছিল। সো আপনার স্কুল কলেজ কোথায় হলো? আমার যেহেতু আমরা বিভিন্ন ছোটবেলার প্রাইমারি স্কুলগুলো ঘুরে ফিরে বেশ কয়েক জায়গায় চেঞ্জ হয়েছে, তো ঢাকার পর থেকে বলি, ঢাকায় আসার পরে হচ্ছে মতিঝিল মডেল থেকে স্কুল থেকে পাশ করলাম, তারপর হচ্ছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে বের হলাম, তারপর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে বের হলাম। সো আপনি সবগুলোই মোটামুটি রিনাউন্ড প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলি কেন? কারণ আমরা বিশ্বাস করি একটা মানুষের পারিবারিক গঠন এবং প্রতিষ্ঠানে তার যে যাওয়া আসা, সেটা তার ক্যারেক্টারের উপরে মারাত্মক রকমভাবে প্রভাব ফেলে, রাইট? সো আপনি আজকে যে কাজ করছেন, সামহাও এই কাজের সাথে কি আপনার ফ্যামিলি স্টাইলের কোথাও কোনো বা আপনার চারপাশের কোথাও কোনো ক্যারেক্টারের সাথে মিল আছে? আর সেটা তো অবশ্যই আছে, কারণ আমার কন্টেন্ট বা আমার ভিডিও যেটাই আমি করি না কেন, এটার মধ্যে একটু পারিবারিক ব্যাপারটাকে আমি রিলেট করার চেষ্টা করি, এবং সেটা অবশ্যই আমার পরিবার এবং আমার শ্বশুর বাড়ি, মানে এদেরকে দেখে অবজার্ভ করে। ফার্স্ট আমার যে জিনিসটা নক করে আপনার কন্টেন্টের, আমি আসলে এই অনুষ্ঠানে যতটা না উপস্থাপক, তার চেয়ে আমার নিজের মানে দিল খুলে গল্প করতে পছন্দ করি। আমার প্রথম যে জিনিসটা নক করেছে সেটা হচ্ছে আপনার বাসাটা এত গোছানো। আমি জানি না সবসময় এরকম থাকে কিনা। সবসময় এরকম থাকে। দ্যাটস পারফেক্টলি বিউটিফুল। আপনারা ওনার কন্টেন্ট দেখেছেন কিনা জানি না, ক্যামেরার কাজ অসাধারণ, এবং বাসার প্রত্যেকটা যেখানে যে জিনিসটা থাকা দরকার, হয়তো আমি একটু গোছানো থাকতে পছন্দ করি, যে কারণে আমাকে হয়তো এটা নক করেছে, অসম্ভব সুন্দর। সো এই জিনিসগুলো আমি জানতে চাচ্ছিলাম যে ফ্যামিলি ডিসিপ্লিনের ব্যাপারটা আপনি বলছিলেন যে কাউকে না কাউকে হয়তো বা দেখেছেন ওই রকম সময়। ব্যাপারটা হয়েছে কি, আমি অতটা গোছানো ছিলাম না বিয়ের আগে পর্যন্ত। যেটা হয়, মেয়েরা, একটা মেয়ে আসলে বিয়ের আগে, আমি জানি না সব মেয়ে হয়তো সমান না, বাট আমার ব্যাপারটা হচ্ছে আমি অতটা গোছানো ছিলাম না। আর যেটা বললাম যে আমার মা আসলে তেমন কখনো বলে নাই যে তোমাকে রান্না শিখতেই হবে, তোমাকে এটা করতেই হবে। তো যাই হোক, তো আমি আসলে আমার যাবতীয় যা কিছু, বা আমি আমার শিক্ষাগুরু বলেন একটা, হ্যাঁ, একটা মেয়ের কাছে একটা মা তার অনেক বড় রোল মডেল থাকে, বাট আমার কাছেও হচ্ছে সেটা আমার শাশুড়ি। হ্যাঁ, তো আমি যখন আমার বিয়ে করে আসলাম, আমি আমার শাশুড়িকে দেখলাম যে উনি প্রচণ্ড ডিসিপ্লিন একজন মহিলা, প্রচণ্ড ডিসিপ্লিন। মানে আমি ওনার মতো ডিসিপ্লিন দেখি নাই কখনো। উনি হয়তো কোথাও যাবে, এক সপ্তাহ আগে থেকে ওনার সব কিছু গোছানো থাকে, এবং পরবর্তীতে আমি দেখেছি যে ওনার যে চিন্তাধারা, ওনার যে প্ল্যান, সেগুলো আমরা প্রতি পদে পদে ফিল করি, এবং এইটা যদি আমি এভাবে করে অ্যাডজাস্ট করে নিই, গুছিয়ে নিই, তাহলে আমার অনেক কাজ এগিয়ে যায়। আমার ডিসিপ্লিন, আমার কাজ, এবং আমার কথাবার্তা, এবং আমার সাজ, ফ্যাশন, সব কিছুর আমার আইডল হচ্ছে আমার শাশুড়ি। তো ভদ্রমহিলা এখন আমাদের মাঝে নাই, কিন্তু আমি যা কিছু শিখেছি, আমার রান্না থেকে শুরু করে, আমার ঘর গোছানো থেকে শুরু করে, বা ডিসিপ্লিনের যে ব্যাপারটা, বা বাচ্চা কাচ্চাকে যে ট্রিট করার ব্যাপারটা, সবকিছু আমার শাশুড়ির কাছ থেকে আমি পেয়েছি। পারফেক্ট। বউ শাশুড়ির অন্যরকম একটা মানে গল্প নিশ্চয়ই আজকের অনুষ্ঠানে উঠে আসবে। তার আগে একটু ওই ছেলেটার কাছে যেতে চাই যাকে আপনি জীবনসঙ্গী করলেন, এরকম একটা নিরীহ মানুষ যাকে আমরা ক্যামেরায় দেখে সো এরকম একটা মানুষকে বেছে নেওয়া বা তার সাথে পরিচয় হওয়ার গল্পটা কি আসলে? ওর সাথে পরিচয় হওয়াটা না অনেক ড্রামাটিক। ও আসলে মূলত ছিল, তখন তো ফেসবুক, ইন্টারনেট খুব একটা জনপ্রিয় ছিল না, 2000 বা 2002-03 দিকে করে। তো তখন ইয়াহুতে চ্যাট হতো, তো তখন ওই ইয়াহুর কিছু আমরা বুঝি না, আমি বুঝি না, বাট আমার যে দাদা ছিলেন, আমার বড় ভাই যিনি, যার সাথে আমার একটা ডিস্টেন্স সবসময় ছিল, তো আমার দাদার সাথে ওর চ্যাটিং হতো।
তো সেই সূত্রেই হচ্ছে আমার দাদার সাথে তার পরিচয়। আমরা তো ঢাকায় থাকি আর ও থাকে চট্টগ্রামে। তো দেন সে তার হচ্ছে সে মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে তার কাগজপত্রের জন্য তার ঢাকায় আসতে হতো। তো সে আমার ভাইকে জানায় যে আমি ঢাকায় আসবো। তো আমার ভাই ওকে ইনভাইট করে যে আসো আমাদের বাসায় আসো। তো আমার আপন দাদাও হচ্ছে ওর যে বয়সে ছোট, বাট ওরা হতে মেসেঞ্জারে যেহেতু চ্যাটিং হতো ওখানে তো আর বয়স ভেদে হয় না। তো ও বাসায় আসে, তো বাসায় এসে স্বাভাবিক পরিচিত হয় সবার সাথে। তো এটা আমার পরবর্তীতে ওর কাছ থেকে জানা যে ও আমাকে প্রথম দর্শনেই আমাকে দেখে ডিসাইড করে নিয়েছিল যে যদি বিয়ে করে সে আমাকেই করবে। তো ওর কাছে মনে হয়েছে এখন যদি তার মনের ভাব প্রকাশ করে না রাখে পরবর্তীতে তো হাতছাড়া হয়ে যেতে পারে। তো সে কি করে আমার দাদাকে জানায় যে আমি তোমার বোনকে বিয়ে করতে চাই ইন ফিউচারে। আমার দাদা তখন ভেবেছে কি যে আমার বোন তো এখন অনেক ছোট, ক্লাস 8-এ পড়ে, ওকে তো এখন বিয়ে দিব না। তো ও এই জন্য ভেবেছে যে ও হয়তো এখনই বিয়ে করতে চাচ্ছে, দ্যাটস ওয়াই আমার দাদা এটা রিজেক্ট করে দেয়। হ্যাঁ, মানে ও বলতে চেয়েছে ফিউচারে আর আমার দাদা ভেবেছে তখন এইটা, তো দ্যাটস ওয়াই রিজেক্ট করে দেয়। তারপরে হচ্ছে যখন আমি মেট্রিক পরীক্ষা দিলাম, এসএসসি দিলাম, তখন সে আবার নক করে। তো তখন আমার দাদা বলছে যে আচ্ছা দেখি, যেহেতু এখন ইয়ে দিয়েছে ও তো পড়াশোনা করবে, তো সে বলছে যে আমি বিয়ের পরেও পড়াশোনা করাবো বা এখনই বিয়ে করছি না, এঙ্গেজ করে রাখতে চাই। তো তখন আমার ভাই ওকে ঝুলিয়ে রেখেছে এবং তখন আমাদের বাসায় জানায় নাই। আর এইদিকে আমার ব্যাপার যেটা হয়েছে, মানে আমরা স্কুলে দেখা যায় মানে একটু সংখ্যালঘু ফিল করতাম যে হচ্ছে প্রেম করার মধ্যে তেমন ছেলে পাওয়া যেত না। তো যেটা হয় আমাদের সেই উঠতি বয়সটাতে মেয়েদের ইচ্ছে করে, মানে আমার এই বান্ধবী প্রেম করছে, ওর বয়ফ্রেন্ড আছে, মানে এটা একটা ক্রেডিটের ব্যাপার। বাট আমার ওরকম কেউ ছিল না যে আমি ক্রেডিট নিব। তো এইদিকে যখন কলেজে উঠলাম, কলেজে ওঠার পরেও হচ্ছে তেমন কেউ নাই। আর এইদিকে সে চিন্তা করছে আমার প্রস্তাবে কেন রাজি হয় না। তো ততদিনে সে মালয়েশিয়ার মালয় ইউনিভার্সিটিতে চলে গেছে, সেখানে সে মাস্টার্স করছে, আমি এদিকে কলেজে পড়াশোনা করছি। দেন হচ্ছে তখন আমার দাদা জানায় নাই। তারপরে একদিন সে আমাদের বাসায় ফোন দেয়। তো ফোন দেওয়ার পরে হচ্ছে সামহাও ফোনটা আমি রিসিভ করি। তো পরে দিয়ে সে আমাকে ফোনে বলে, মানে সে চান্স মিস করতে চায় না, তখন সে সরাসরি আমাকে ডিরেক্টলি বলে যে কি আমি আসলে তোমাকে পছন্দ করি, তোমাকে বিয়ে করতে চাই। তো এটা আমি তোমার দাদাকে 2বার জানাইছিলাম, বাট সে আমাকে কোনো ধরনের ফিডব্যাক দেয় নাই। তাই বলছি আমি তো রাজি। সো আপনি রাজি হলেন কিভাবে? মানে আমি রাজি বলতে ও এর মাঝে আমাদের বাসায় বেশ কয়েকবার আসছে, তো ওকে দেখে আসলে অপছন্দ করার তেমন কোনো কারণ নাই। আর দ্বিতীয়ত হচ্ছে আমার তখন না খুব আফসোস লাগছে যে এই লোকটা যেহেতু আমাকে এতদিন ধরে পছন্দ করে এতদিন বললো না কেন, তাহলে একটু প্রেম টেম হইতে পারতো। তো ও যখন বললো তো আমি বলছি আমার তরফ থেকে কোনো ধরনের সমস্যা নাই। তো পরে ও যখন জানলো যে আমার পক্ষ থেকে সমস্যা নেই, ও তখন সাথে সাথে আমার বাবাকে ফোন দিল, মাকে ফোন দিল। তো এটা পারিবারিকভাবে ইনস্ট্যান্ট 1 মাসের ভেতরে আমার বিয়েটা হয়ে গেল। ওটা হচ্ছে আমার 2008-এ আমার ইন্টারমিডিয়েট ফাইনালের 1 মাস আগে। পারফেক্ট এজ বলা চলে একদম। প্রেমও করতে পারবেন, সবকিছু ঠিক আছে। হ্যাঁ, আমার আসলে আমার যা কিছু আমার লাইফটা গোছানো, স্টাডি কমপ্লিট করা, সবকিছু আমার মনে হয়েছে সবকিছু একটা পরিপূর্ণ জায়গায় আসছে মানুষটা মানে লাইফে আসার কারণে। যদি না আসতো তাইলে হয়তো এরপরে আর আগানো হইতো না, বা আমি জানি না। পারফেক্ট মানুষ বা যে মানুষটা আপনি ডিজার্ভ করেন সেই মানুষটা লাইফে পাওয়াটা অনেক বড় একটা ব্লেসিং। এক্স্যাক্টলি, এটা আসলে আমি এটা মানে ওর প্রতি ওকে নিয়ে যদি বলা শেষ হবে না। আমি এই জায়গাটা একটু ফোকাস করতে চাই এই কারণে যে মেয়েদের একটা বড় চেঞ্জ বলবো আমি নতুন একটা সংসারে যাওয়ার পরে, বিয়ের পরে এটা অনেকেই মানিয়ে নিতে অনেক বড় একটা মনোযুদ্ধ চলে। আপনার ক্ষেত্রে কি হলো ওখানে আসলে যাওয়ার পরে? আমার ক্ষেত্রে হয়েছে কি, আমি যেটা বললাম যে আমি একদম আমার বিয়ের প্রথম দিন থেকে আমি আমার শাশুড়িকে দেখে আমেজড হতাম যে মানুষটা এমন কেন, আমি তো আমার মাকে ওরকম দেখি নাই কখনো। হ্যাঁ, তারপর হচ্ছে আমার ননস মানে ওর বড় বোন যিনি আছে উনিও প্রচুর পরিমাণে এডুকেটেড এবং ওদের কথাবার্তা চাল সব কিছু একটু ডিফারেন্ট। আমার কাছে মনে হতো যে আমি হয় না যে মানে এক ভুবন থেকে অন্য ভুবনে, আমার কাছে ওরকম লাগতো। তো আমার মধ্যে একটা ব্যাপার যেটা ছিল অ্যাডপ্ট করা, যে আমি তাদের এটা অ্যাডপ্ট করবো। হ্যাঁ, আমি তাদের মতো করে আমি এটা নিতে চাই। হয় না যে আমি আমার মতো চলবো, আমি ওদেরটা কেন নিয়ে করবো, অ্যাডজাস্ট করবো ওদের সাথে। আমার টেন্ডেন্সি থাকতো যে না আমি আমার শাশুড়ির মতো হবো, আমি আমার ননসের মতো কথা বলবো। উনি এত গুছিয়ে কথা বলতো, আমার খুব ভালো লাগতো, আমি শুনতাম। আমার যেটা হয় আমার হচ্ছে যে আমি যখন কোনো কিছু একটা টার্গেট করি যে আমি এটা শিখবো, আমি তখন বলি কম শুনি বেশি। হ্যাঁ, তো আমি এটাই করতাম। তো আমি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আমার যে অ্যাডজাস্ট করার ব্যাপারটা, আমি নিজেই গিয়ে বসে থাকতাম। আমার শাশুড়ি মায়ের রান্না যখন খুব টেস্ট লাগতো আমার, তা আমাকে ওনার ডাকতে হতো না, আমি গিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতাম যে আমি শিখবো না রান্নাগুলা, কারণ এটা টোটালি ডিফারেন্ট। চট্টগ্রামের খাবার দাবার আমাদের এদিকার খাবার টোটালি ডিফারেন্ট। আমারই আসলে মানে ভালো লাগতো ওদের সাথে মিশতে, বা ওদের কালচারগুলোও কিন্তু ডিফারেন্ট। আমাদের বিয়েতে যদি 150-200 বরযাত্রী হয়, ওদের 1500-2000। ওদের মানে এনভায়রনমেন্টটা একটু বেশি উৎসব মুখর এবং এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে।
তো এইভাবে করে আমার আসলে অ্যাডজাস্ট করতে একদমই সমস্যা হয় না। এবং আমার শাশুড়ি, আমার ননদ, ওরা এত বেশি ফ্রেন্ডলি ছিল। যেমন আমি বিয়ের পরপরই আমার শাশুড়ি বললেন যে আমি তোমাকে বৌমা টোমা ডাকতে পারবো না, তোমাকে ছোটমণি ডাকবো, তুমি আমার ঘরের সবার ছোট বউ, আমি তোকে ছোটমণি ডাকবো। আমার কাছে ব্যাপারটা এত ভালো লেগেছে যে আমাকে কখনো কেউ ভালোবেসে কোনো নাম দেয় নাই। ইভেন আমি এটা নিয়ে আমার মাকেও বলেছিলাম যে তুমি তো কখনো আমাকে আদর করে কোনো নামে ডাকে না, কিন্তু আমার শাশুড়ি তো আমাকে ছোটমণি ডাকছে। এইটা আমি খুব প্রাউড করে বলতাম। ইভেন আমার মাও সবাইকে বলতো আমার মেয়েকে তো শাশুড়ি ছোটমণি ডাকে। তারপর হচ্ছে যাওয়ার পরে আমার শাশুড়ি বলতো যে তোমাকে খুব ঘন করে সিঁদুর দিতে হবে না, তোমাকে ঘরে শাড়ি পরতে হবে না, তোমার সব ধরনের স্বাধীনতা আছে, জাস্ট একটা জিনিস তোমাকে করতে হবে, তোমার পড়াশোনা কন্টিনিউ করতে হবে। এই জিনিসটা হচ্ছে উনি সবসময় পেছনে লেগেছিল। ইভেন যখন আমার প্রথম ফার্স্ট বেবি কনসিভ করলাম, মানে হয় না যে শাশুড়ি অনেক খুশি হয়, উনি আপসেট কেন, এখন তো পড়াশোনা একটা গ্যাপ চলে আসবে। তো উনি সবসময় তোমার বাচ্চা হবে যাই হবে কখনো পড়াশোনাটা ছাড়তে পারবে না। ওনার একটাই কথা ছিল যে দুনিয়াতে সব কিছুর অভাব আসতে পারে, যাবে আসবে, কিন্তু তোমার যে সার্টিফিকেট বা তোমার যে একটা গ্র্যাজুয়েশন করার পরে তোমার যে একটা তৈরি হবে, যোগ্যতা তৈরি হবে, সেটা কখনো যাবে আসবে না, সেটা তোমারই থাকবে এবং এটা প্রয়োজন, একটা মেয়ের অবশ্যই প্রয়োজন। আমার শাশুড়ি বলতো, আমার শ্বশুর অনেক আর্লি চলে যায়, তো যার কারণে আমার শাশুড়ি বলতো যে আমি ফিল করছি যে একটা লাইফ থেকে যদি একটা মাথার উপর থেকে ছায়া সরে যায়, মেয়েদের পড়াশোনা জানাটা কত ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমি ইভেন আমার হাজব্যান্ড, আমার ননদ সোনারা যেহেতু ওয়েল এডুকেটেড ছিল, তো ওনার কথা ছিল আমার বৌমাও সমান থাকবে, ও কেন পিছিয়ে থাকবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো এই যে আপনি মাস্টার্স করলেন স্ট্যামফোর্ড থেকে, আমি যদি ভুল না করে থাকি, সাবজেক্ট কি ছিল? ইংলিশ লিটারেচার। ও ওয়াও। সো ইংলিশটা কি আপনার নিজের পছন্দ? না, ইংলিশটা আমার হচ্ছে ব্যাপার যেটা হয়েছে, আমি আসলে প্রথমে আমার সাবজেক্ট ছিল এসএসসিতে কমার্স। হ্যাঁ, তো কমার্স ছিল, তো তখন আমার বাবার একটু আর্থিক টানাপোড়েন যাচ্ছিল খুব ডেঞ্জারাসভাবে। তো যখন আমি ইয়েতে যাব, এইচএসসিতে যাব, তো তখন আমার মা বলল যে তোমার কিন্তু টিচার দেওয়া হবে না বা তুমি টিচার পাবা না। তো তখন আমাকে একজন টিউটর সাজেস্ট করলেন যে হচ্ছে তুমি যদি আর্টসে চলে যাও, দেন হচ্ছে ওটা তুমি নিজেই কভার করতে পারবে, ওটাতে তেমন কোনো কঠিন সাবজেক্ট নাই, তুমি কভার দিতে পারো। দেন চিন্তা করলাম ওকে ফাইন, যদি ওটাতে টিউটর না লাগে তাহলে আমি আর্টসে কনভার্ট করবো। দেন হচ্ছে আমি এইচএসসিতে আর্টস নিয়ে মানে পড়াশোনা করি। তো পরবর্তীতে, এবং তখন আমাকে এটাও বলা হয়েছিল যে এখানে বেশ কিছু লিটারেচার সাবজেক্ট আছে, তুমি বাংলা ইংলিশ যেটাই চাও নিয়ে পড়তে পারবা। তো ঠিক আছে, ওই এম থেকেই হচ্ছে মানে আর্টস নিয়ে স্টার্ট করা। তো যখন হচ্ছে এইচএসসি কমপ্লিট করলাম, তো তখন যখন আমার হাজব্যান্ডের সাথে বসলাম যে আমি কী নিয়ে পড়বো, সোশিওলজি নিয়ে পড়বো, সাইকোলজি নিয়ে পড়বো, জিওগ্রাফি নিয়ে পড়বো নাকি কী নিয়ে পড়বো, তো তখন সে বলছে তোমার সবচেয়ে ভালো লাগে কোনটা? আমার জিওগ্রাফি ভালো লাগে, সাইকোলজি ভালো লাগে। তো পরে বলতেছে আর কি ভালো লাগে? তো আমার সবই ভালো লাগে এক্সেপ্ট ইংলিশ। কেন? আমি ইংলিশটা ভয় পাই। হ্যাঁ, যেটা হয় আমাদের দেশে, এটা আমার মনে হয় অনেকেরই ইংলিশ সাবজেক্টটাতে ভীতি কাজ করে, ইংলিশ এবং অঙ্ক। আমি বললাম যে দুইটাতে আমার খুব ভীতি কাজ করে, অঙ্কটা থেকে তো ছাড়া পাইছি সেই ইয়ের পরে, কিন্তু ইংলিশটা আমার খুব ভয় লাগে। তখন সে বললো যে তাহলে তোমার এটা নিয়ে পড়া উচিত। আমি বললাম কেন? আমি তো মানে এটা আমি অতটা রপ্ত না, আমার আয়ত্তে নাই। সে বলছে সেজন্যই তো তুমি এটা নিয়ে পড়বা, তুমি এটা নিয়ে পড়তে পড়তে জেনে যাবা, এই ভয়টা তোমার কেটে যাবে। এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে। এবং পরবর্তীতে আমি ইংলিশ নিই ওর কথায়। এবং যেহেতু আমার অনার্সের সময়টাতে হচ্ছে আমার অলরেডি আমার বড় বেবি ছিল, এবং মাঝামাঝি সময়ে সেকেন্ড ইয়ারের পর ছোট বেবিও আসে, তো এই সময়টাতেও হচ্ছে ওর সাপোর্ট, আমার শাশুড়ির সাপোর্ট, পড়াশোনার যে একটা সাপোর্ট, মানে ওইটা ওরা না হলে হয়তো সম্ভব ছিল না। পারফেক্ট। যেটা সো আপনি কমপ্লিট করলেন, ইংলিশে পড়াশোনা কমপ্লিট হলো, এবং তারপরে স্বভাবতই একটা ক্যারিয়ারের চিন্তা ভাবনা হয়। আপনার ক্ষেত্রে কি হচ্ছিল? আমার ক্ষেত্রেও আমি খুব অ্যাম্বিশাস ছিলাম যে আমার ওই যেটা বললাম যে ছোটোবেলায় কোনো ধরনের ইয়ে ছিল না, বাট যেটা হয় যে শাশুড়ির ইয়েতে মানে ইন্সপায়ারেশনে হচ্ছে আমার তখন একটু মনের মধ্যে যে কী করা যায়। তো তখন আমার মনে হলো যে আমার স্টাডি কমপ্লিট করে, যেহেতু আমার দুইটা বেবি আছে, আমার বেবিকেও সময় দিতে হবে, প্লাস আমি চাই যে কিছু একটা করতে, বসে থাকবো না অ্যাটলিস্ট। তা আমি আসলে টিচিং প্রফেশনটাকে টার্গেট করেছিলাম যে আমি টিচিং প্রফেশন ওখানে হচ্ছে ট্রাই করব। ইভেন আমি বেশ কয়েকটা স্কুলে সিভিও জমা দিয়েছিলাম, এবং হচ্ছে এইভাবে করে আমার মানে ইচ্ছে ছিল যে আমি টিচিং প্রফেশনে যাব। তো মজার ব্যাপার হচ্ছে টিচিং প্রফেশনে আমি অ্যাপ্লাই করি কয়েক জায়গায়, এবং তখন হচ্ছে সামহাও আমার পরিবারে মানে আমার ফ্যামিলিতে তখন কিছু আর্থিক প্রবলেম যাচ্ছিল। তো তখন হচ্ছে আমাকে একজন মানে পরিচিতের মধ্যে, যেটা হয় আমাদের বাংলাদেশে চাকরি জিনিসটা হচ্ছে বলে রাখা লাগে, হ্যাঁ, যে আমার চাকরি করতে হবে। তো তখন হচ্ছে একজন আমাকে ইয়ে করলো যে ব্র্যাকের আড়ঙে স্টাফ নেবে, তুমি অ্যাপ্লাই করতে পারো।
তো পরে দিয়ে সেখানে অ্যাপ্লাই করলাম। তো ওখানে আসলে কোয়ালিফিকেশন খুব বেশি প্রয়োজন ছিল না, দেখা যাচ্ছে এইচএসসি হলেই হয়ে যেত। তো সেখানে আমি যখন অ্যাপ্লাই করলাম, তো আমার যেহেতু কমপ্লিট ছিল পড়াশোনা, তো যার কারণে হচ্ছে ওরা কল করে এবং নেয়, ইন্টারভিউ নেয় এবং আমি সিলেক্টেড হই। তো এটা হচ্ছে ব্র্যাকের আড়ংয়ের ডেইরি ফার্মে আমার প্রথম জব শুরু হয়। তো যখন আপনার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য মূলত? ইয়েস, এটা হচ্ছে আমার হাজবেন্ডের আসলে অ্যাকচুয়ালি তখন সে জবলেস ছিল। হ্যাঁ, এবং ও যে সেই মালয়েশিয়া পিএইচডি করছিল, সেই পিএইচডি থেকে যে বাংলাদেশে ব্যাক করা, সেটাও কিন্তু আমার জন্য। এবং বাংলাদেশে যেটা হয়, একটা ছেলে যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারপরে সে যদি একটা জবে ঢুকে যায়, তার ফিউচার বা ক্যারিয়ার ওটা স্টাবলিশ হয়ে যায়। কিন্তু সে একটা এই যে সে দেশের বাইরে চলে যায়, সেখানে সে মাস্টার্স কমপ্লিট করে পিএইচডি করছিল, সে করার রানিং অবস্থায় সে তার ওয়াইফের জন্য স্যাক্রিফাইস করে চলে আসে, সে কমপ্লিট করে নাই। তো দ্যাটস ওয়াই হচ্ছে সে তার একটা মাঝখানে এজ গ্যাপ চলে আসে এবং একটা গ্যাপও পড়ে। তো তারপরে হচ্ছে একটা ছেলে এসে আবার ক্যারিয়ার স্টার্ট করাটা একটা ডিফিকাল্ট ইস্যুস ছিল। তো তারপরে আবার হচ্ছে সে প্রথমে এসেই ট্রাই করেছিল বিজনেসের জন্য। তো বিজনেসের জন্য ট্রাই করে তো সেখানে সাকসেসফুল হয় না, তো যার কারণে সেখানে অনেকটা সময় চলে যায় আমাদের। এবং পাশাপাশি আমার পড়াশোনার একটা প্রেশার বা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার এই তো থাকেই। তো পরবর্তীতে সে চিন্তা করে না, তাহলে আমি জবেই চলে যাই। তো জবের মধ্যেও যেটা করে ও মার্চেন্টাইজিংয়ে ঢুকে যায়। তো যাই হোক, ও একটা বাইং হাউসে ঢুকে তারপরে হচ্ছে ওর মানে ক্যারিয়ার স্টার্ট হয়, আর এদিকে আমার পড়াশোনা হয়। তো ওর এই জব দিয়েই হচ্ছে আমার পড়াশোনা কমপ্লিট করা। তো পরবর্তীতে যখন ও কিছু সময়ের জন্য জবলেস হয়ে যায়, তখন আমি হচ্ছে আমার একটা জব করতেই হবে টাইপ একটা আমি মনোভাব নিয়ে যখন আমিও খুঁজছিলাম, সেও খুঁজছিল, তো তখন হচ্ছে আমারটা হয়ে যায়। তো যেটা বলছিলাম যে নিজের পরিবারকে সাপোর্ট করার জন্যই হচ্ছে মানে এই জবটাতে কতদিন কন্টিনিউ করলেন আপনি? আমি জবটা কন্টিনিউ করছিলাম 11th মান্থ। 11 মাস পর কি ছেড়ে দিলেন? এরপরে ছেড়ে দিয়েছি, মানে হ্যাঁ ছেড়ে দিয়েছিলাম। এবং আমার হয় না যে মানুষে বলে যে আপনার সবচেয়ে সুখের দিনের মধ্যে একটা ছিল আমি যেদিন জব ছেড়েছিলাম। কারণটা কি ছিল? হয় না যে আমি আসলে এই পলিটিক্সগুলো বুঝতাম না, যে এই যে জব সেক্টরে অনেক পলিটিক্স হয়, তারপরে হচ্ছে বেশ কিছু ইস্যুস থাকে। আর হয়েছে কি, কোনো একটা কাজে যদি অ্যাপ্রিসিয়েশন না থাকে না, সেখানে আসলে মন বসে না। আমার আসলে এমন একটা জব ছিল, আমি আসলে অ্যাপ্লাই করার সময় একটা ধরনটা বুঝি নাই। হ্যাঁ, তো আমি আসলে অ্যাপ্লাই করার সময় ধরনটা বুঝি না, এবং যখন আমি এই জবটা স্টার্ট করে দিই, এটা আমার জন্য টু মাচ ডিফিকাল্ট ছিল। হ্যাঁ, তো এটা আমি আসলে মানে এটা আমার কল্পনারও বাইরে ছিল যে আমি আসলে ভেবেছিলাম একটা কর্পোরেট জব, বাট এটা একদম টোটালি ফিল্ড জব ছিল, মার্কেটিংয়ের ফিল্ডে ওয়ার্ক করা। তো দ্যাটস ওয়াই এখন আমি ফিল্ডে ওয়ার্ক করছি, আমি সব কিছুই করছি, আমার টার্গেট ফিল আপ করছি, সব করছি, কিন্তু কোনো ধরনের অ্যাপ্রিসিয়েশন নাই। তা আমার কথা হচ্ছে আমি একটা কন্টেন্ট দিলাম, সবাই যদি বলে ভালো হয়েছে, ভালো লেগেছে, আরও একটা কাজের পাওয়া যায়, ইন্সপিরেশন আসে মনের ভিতর থেকে যে আমি আরও করব ভালো কাজ। কিন্তু যখন আপনি করছেন কিন্তু কারোর মধ্যে স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, বা ওরা স্যাটিসফাইড হলেও সেটা প্রকাশ করছে না, তখন খারাপ লাগে। তো পরে দিয়ে মনে হলো যে না, আমি এটা আর কন্টিনিউ করবো না। আর ইন দ্য মিন টাইম ও আবার ও জবে জয়েন করে, তো তখন সে বলে যে তুমি যদি ছেড়ে দিতে চাও ছেড়ে দিতে পারো, এখন তুমি তাহলে বাসায় বাবুতে সময় দাও। আচ্ছা ঠিক আছে। তো দেন হচ্ছে আমি জবটা কুইট করি এবং বাসায় আবার বাচ্চাদের কাছে ব্যাক করি। ফাইন। কখনো তো ভাবেননি যে আপনার এই যে সোশ্যাল মিডিয়া যে পরিচিতি এরকম একটা কিছু হয়ে উঠবে? একদমই না, এটা আসলে মানে একদমই না, কোনো ধরনের প্ল্যানই ছিল না। আমি যেটা শুনেছি আপনার সম্পর্কে যে সম্ভবত করোনার সময় কোনো একটা ঘটনা ঘটে। করোনার সময়ও ঘটনা ঘটে নাই, এটা হচ্ছে আমার জাস্ট আমি যখন বাচ্চাদেরকে নিয়ে টাইম পাস করি, এবং আমার যেহেতু কিছু বিড়াল আছে, প্যাট আছে, তো ওদেরকে নিয়ে যখন আমি টাইম পাস করি, তো হয় না আমরা মেয়েরা তো ফেসবুকে টুকটাক সময় সবাই কাটাই। তো হঠাৎ করে হচ্ছে মনে হলো যে একটা পেজ খুলি, তখন কিন্তু পেজ অত পপুলার না। এখন কিন্তু সবাই যখন পেজ খুলে মনিটাইজেশন হবে, সেটা থেকে আর্নিং হবে, এই চিন্তা করে খুলে, বাট আমাদের ওই সময়টাতে কিন্তু এই চিন্তা ছিল না, বা তখন অনেকেই আমরা জানতাম না যে মনিটাইজেশন বলে কোনো একটা শব্দ আছে। জাস্ট শখের বসে যে আমার পেটের ইয়েগুলো আমি যে পার্সোনাল প্রোফাইলে ইউজ করতাম, ওগুলো পার্সোনাল সবাই পছন্দ করতো, বিভিন্ন গ্রুপে সবাই পছন্দ করতো। তো দেন হচ্ছে একটা দুইটা ফরেন পেজ ফলো করতাম। তো পরে মানে একজন সাজেস্ট করলো যে তুমি পেজ খুলতে পারো। ঠিক আছে, কিভাবে খুলে? বলে ট্রাই করলে হবে। তো আমি ওকে বললাম যে পেজ কিভাবে খুলে, তো সে আমাকে একদিন রাত জেগে পেজ খুলে দিল। মানে আমার জীবনের প্রতিটা সেক্টরে বিয়ের পরে ওর হাত আছে। হ্যাঁ, মানে ওর হাত ছাড়া আমার কোনো সাকসেস আসে নাই। তো ও আমাকে পেজটা খুলে দেয়, দেন হচ্ছে আমি ওটাতে ছবি দিই, ভিডিও দিই, সবাই খুব পছন্দ করে, এবং আনবিলিভেবলভাবে দেখা গেছে একটা মাস যেত প্রচুর ফলোয়ার হচ্ছে। এত ফলোয়ার কেন আসে? জাস্ট বিড়ালের ভিডিও দিচ্ছি, বিড়াল মানুষ এত পছন্দ করে। তারপর সম্ভবত আপনার কথা ভালো লাগে, আপনি গুছিয়ে বলেন বিড়ালদের। আর বিড়ালদের ব্যাপারটা হয়েছে কি, মানে হয়তো আমি বলছি, বাট ব্যাপারটা হচ্ছে যে মানে আমি ওদের হয়ে বলছি, মানে বিড়ালগুলো কি চিন্তা করছে সেটা আমি রিড করে আমি বলছি। মানে ব্যাপারটা হয়ে যায় যে আমার ভিডিওগুলো যখন দেখে যে কথাগুলো আমি বলছি, বাট মনের ভাবগুলো বিড়ালদের। তো
তো জিনিসটা সবার খুব ভালো লাগে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে, দেন আমিও ভিডিও দিয়ে যাই। এইভাবে করে হচ্ছে আমি ভিডিও দিয়ে যাচ্ছিলাম 2019 থেকে, হ্যাঁ 19 থেকে। তো পরবর্তীতে হচ্ছে 20-এর মাঝামাঝি গিয়ে মানে যেহেতু করোনাটাও স্টার্ট হয়ে যায়, তো তখন গিয়ে হচ্ছে সবাই ঘরে ছিল, তো তখন গিয়ে মানে পেজটা ফ্লোরিশ করে, কারণ যেহেতু ঘরে ছিল। তো করোনার সময়টাতে আসলে পেজটা খুব বেশি স্প্রেড আউট হয়ে যায় আর কি। তো পরবর্তীতে প্রচুর ভালোবাসা পাই, প্রচুর সাপোর্ট পাই, এটাই আসলে করোনার সময় খুব বেশি পপুলারিটি চলে আসে। হ্যাঁ, পেট লাভিং ব্যাপারটা কি, এটা কি শৈশব থেকেই ছিল নাকি? এটাও শৈশব থেকে ছিল বলতে সাপোর্টটা পাই নাই কখনো, বাট মনের ভিতরে ছিল। আমি আমার ভাই মানে আমরা এই ব্যাপারগুলোকে খুবই মানে সেন্সিটিভ ইস্যুস মনে হতো এবং খুব ভালো লাগতো। ছোটবেলায় মুরগি পালার অভিজ্ঞতা ছিল, মুরগি পালতাম, হাঁসের পেছনে দৌড়ানো। কুমিল্লার যেহেতু একদম তিতাস নদীর পাড়েই আমার মামার বাড়িটা ছিল, ওখানে আমাদের একটা সময় কাটানো হয়েছে, ছোটবেলার একটা সময়। তো ওই যে একটা নেচারের সাথে একটা অ্যাটাচমেন্ট খুব ভালো লাগতো, এবং আমরা দুপুরবেলা খেতে বসলে বিড়াল আসতো এক গাদা। তো এই যে একটা মানে ওদের সাথে একটা অ্যাটাচমেন্ট ছিল, কিন্তু কখনো এমন হয়ে ওঠে না শহরের বাড়িতে যে নিজে এনে পালবো। তো যখন আমার বিয়ে হয়ে গেল এবং বিয়ের পরে পরবর্তী সময়ে বাচ্চা ছিল, তো বাচ্চাদের যখন বড় করছি, হঠাৎ করে আমার ছোট ছেলে একদিন বলে যে ওর সব আছে বাট ওর কোনো বেস্ট ফ্রেন্ড নাই। তাই আমি বললাম যে আমি তোমার বেস্ট ফ্রেন্ড না। বলে যে না, বেস্ট ফ্রেন্ড হতে হয় একটা প্যাটকে। তেমন সে প্যাট মানে হচ্ছে এটা ক্যান বি এ ডগ, ক্যান বি এ ক্যাট। তো ওরা যে ভিডিওস দেখে, ওখানে দেখে যে ফরেন ভিডিওগুলোতে যে ওদের সাথে একটা প্যাট বা ডগ ঘুরে, তো ওর সেই জন্য খুব শখ হলো যে ওর একটা প্যাট পাইয়া থাকবে। তো আমার কথা যে ঠিক আছে, বাচ্চা যেহেতু শখ হয়েছে, আমি তাহলে একটা বিড়াল এনে দিব ওকে। দেন হচ্ছে কোনো একটা গ্রুপে আমি পোস্ট দিয়েছিলাম আমার একটা কিটেন যদি কারো দেয়ার থাকে দেওয়ার জন্য, দেশি বাচ্চা, বিড়াল বাচ্চা। দেন হচ্ছে আমার প্রথম বিড়াল নেয়া। তো এদের সাথে যখন ঘরে সময় কাটানো শুরু, দেখলাম যে ওরা খুব আদুরে, খুব মিশুক তখন। আর আমি এটা বলবো যে এটা একটা নেশার মতো। আপনি যখন একটা বিড়াল পেট করা শুরু করবেন এবং ওদের সবকিছু আপনাকে এত অ্যাট্রাক্ট করবে, কখন যে আপনার ঘরে মানে এত বিড়াল হয়ে যাবে আপনি টের পাবেন না। যেমন এখন আমার বাসায় 17টা বিড়াল নিয়ে আমি বসবাস করি। 17টা বিড়াল কিন্তু অনেক বড় একটা ব্যাপার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। হ্যাঁ, এগুলো আপনি ম্যানেজ করতেন কিভাবে? আমরা 2-3টার পরে দিয়ে দেয় সবাই। আমার হয়েছে কি মানে ওদের সাথে মানে অ্যাটাচমেন্টটা এত হয়ে গেছে যে ওদের যখন কারোর 4টা বেবি হতো মনে হতো যে দিয়ে দিব, কিন্তু ওদেরকে এই যে খাওয়ানো, পড়ানো, ওদের সাথে সময় কাটানো, এইগুলো করতে করতে একটা মায়া জন্মে যায়, তখন আর দিতে ইচ্ছা করে না। তো এই করে করে হচ্ছে 17টা, আর যদি আরও ছিল এবং আরোগুলাকে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে মানে আমার 22টা না 23টার মতো ছিল, বাকিগুলাকে অ্যাডপশনে দিয়েছি। এটার রিজন হচ্ছে মানে আমার এখনো নিজস্ব কোনো ফ্ল্যাট নেই। তো যার কারণে হচ্ছে অনেক সময় হয় যে মানে বিভিন্ন বাসাতে কমপ্লেনের একটা ইস্যুস থাকে। আমার বাসায় গেলে আজ পর্যন্ত যতজন গেছে কেউ বলে না যে কোনো ধরনের প্যাট স্মেল বা কোনো ধরনের, আমি কিছুই রাখি না, কোনো কিছু মানে হয় না যে প্রমাণ লোপাট করি। মানে আমার বাসায় যে পেট আছে আপনি ঢুকলে বুঝবেনই না। হাউ ডু ইউ ম্যানেজ এতগুলো? এটা আসলে আমি জানি না, এটা সবাই অবাক হয় এবং আমি নিজেও জানি যে এখন আমি কিভাবে এক্সপ্লেন করবো যে আমি কিভাবে ম্যানেজ করি। মানে ওদের ব্যাপারটা হয়ে গেছে কি ওরাও নিজে থেকে মানুষ চিন্তা করে বা ওরা আমাদেরকে বিড়াল চিন্তা করে, যে কোনো একটা কিছু হবে, হয় ওরা আমাদেরকে বিড়াল ভাবে বা ওরা নিজে থেকে মানুষ ভাবে, যে কোনো একটা কিছু হবে। তো আমার জিনিসটা যেহেতু একটা রুটিন ওয়ার্কের মধ্যে দিয়ে চলে, ওরাও নিজেদেরকে ওভাবে গ্রুমিং করে নিয়েছে। হ্যাঁ, ওদের ব্যাপারটা ওরকম, ওরা কখনো কোনো কিছু নোংরা করবে না, কখনো কোনো কিছু ভাঙচুর করবে না। ওরাও খুব মনে হয় যেন এক একটা ক্যারেক্টার, ওরা এক একজন ব্যক্তিত্ব এবং ওরা ওনাদের ব্যক্তিত্ব নিয়ে থাকে। পারফেক্ট। এবং ওদের খাওয়ার জায়গাটা ফিক্স, খাওয়ার টাইমটা ফিক্স, একদম পটি করার জায়গাটা ফিক্স, সবকিছু ফিক্স থাকে, সেভাবে ডিসিপ্লিনে মেইনটেইন করা হয়। এবং আপনার বাচ্চারাও যেটা হচ্ছে যে ওদের সাথে অ্যাডজাস্ট করে বড় হচ্ছে। একদম পারফেক্ট। সো এই বিড়াল ছাড়া আর কোনো কিছু কি কখনো পুষেছেন? বিড়াল ছাড়া পাখি পোষা হয়েছিল, আর যেটা বললাম ছোটবেলায় মুরগি পোষা হয়েছে। মুরগির সাথে আমরা আমরা কম বেশি সবাই পরিচিত, বিশেষ করে গ্রামে যারা একটু হলো বড় হয়েছে। তো কন্টেন্টের যে ফ্লরিশের জায়গাটা আসছিল এবং আপনি বলছিলেন যে করোনার সময় এটা বুম করে গেল, মনিটাইজেশনের জায়গাটা আমরা একটু আসতে চাই। কখন থেকে আর্নিং শুরু হলো? আমার হচ্ছে কি আমার তখন প্রায় 6 কি 7 লক্ষ ফলোয়ার। ওকে। হ্যাঁ, তো তখন মানে কিছু মানুষ হয় না যে অনেক হেটার্স থাকে, লাভার্স থাকে, তো কিছু মানুষ বললো যে উনি তো বিড়াল দিয়ে প্রচুর পয়সা ইনকাম করে। তা আমার প্রশ্ন হচ্ছে আমি কীভাবে পয়সা ইনকাম করি? টুকটাক বিড়ালদের যে জন্য গিফট আসতো, কারণ যেহেতু বিড়ালদের পেজ, তো এই গিফটটা তার আমি খাই না, ক্যাট ফুড তার আমি খাই না, বিড়ালরাই খায়। তাহলে আমার কথা হচ্ছে ওটা আবার পেইড প্রমোশনও না, এবং আমি জানতাম না যে পেইড প্রমোশন বলে কিছু হয়। তো দেন হচ্ছে আমার কথা হচ্ছে ওরাও যে বলতেছে আমি বিড়াল দিয়ে বিজনেস করি, আমি বিড়ালের বাচ্চাও বিক্রি করি না, তাহলে বিজনেসটা কোন দিক দিয়ে হচ্ছে?
তো আমি কয়েকজনকে প্রশ্ন করা শুরু করলাম যে কিভাবে আমি ইনকাম করি, মানে ওরা আমাকে ব্লেম করছে যে আমি ইনকাম করতেছি, এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কোন দিক দিয়ে ইনকাম করছি। তো দেন হচ্ছে অনেকে বললো যে উনি ভিডিও থেকে ইনকাম করে, তা আমি ভিডিও থেকে কিভাবে ইনকাম করে। দেন হচ্ছে আমি আমার হাজবেন্ডকে বললাম যে ভিডিও থেকে নিশ্চয়ই কোনোভাবে হার্ন করা যায় না, আমাকে এভাবে বলবে কেন। তো পরে দিয়ে ও হচ্ছে ইউটিউবে সার্চ করে, তো সার্চ করার পরে বলতেছে ভিডিও মনিটাইজ হয় ওরকম একটা অপশন থাকে, আছে আমি দেখি। এর ভিতরে কিন্তু কখনো আমার পেজে নাক গলায় নাই, ও কখনোই আমার পেজ ঘাটে নাই, কি করে ও কখনোই কোনো ধরনের ইন্টারেস্ট দেখায় নাই। তো পরে দিয়ে হচ্ছে আমি আবার এরকম কয়েকজনের সাথে কথা বলছিলাম, তো একজন আমাকে বলছে হ্যাঁ 1000-5 টাকা আসে একটা পেজ থেকে যদি থাকে, যদি ভালো ভিউ হয়। সো আচ্ছা ঠিক আছে। আমার কখনোই না ওই যে ওরা ইমেল করে বা ওরা বিভিন্ন ওগুলো কখনো আমার ঢোকা হয় না যে খুব অপটু মানুষ থাকে যে চালাচ্ছে, হ্যাঁ মানে অনেক সময় হয় না যে সে হয়তো অজ্ঞ কিন্তু সে কিন্তু তার টিকটক অ্যাকাউন্ট আছে, তার ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওরকম আর কি। তা আমার ব্যাপারটা ছিল আমার কখনো ভেতরকার সেটিংস নিয়ে আমি কখনো ঘাটাঘাটি করি না। আমার কথা হচ্ছে আমি ভিডিও করলাম, আপলোড করার অপশনটা জানি, দ্যাটস ইট। এবং এটা আমার একটা ভালোবাসার জায়গা, আমার বাচ্চাদের সবাই পছন্দ করে, এতটুকু। তো দেন ওরা যখন বললো যে উনি বিড়াল দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে, হ্যাঁ তখন আমার মনে হয় যে লাখ লাখ টাকা আমি ইনকাম করে ফেলতেছি, তাহলে এখানে ডালমে কুছ কালা হে। পরে দিয়ে আমরা যখন একটু রিসার্চ করলাম, দেন হচ্ছে দেখলাম যে আমার এটাতে ইস্যুজ আছে, বিভিন্ন ফ্ল্যাগ থাকে, হ্যাঁ তো এটা আমি জানি না কিসের থেকে আসে। তো পরে দিয়ে চিন্তা ফ্ল্যাগগুলো কিভাবে যায়, তো পরে দিয়ে দেখলাম যে অনেক ভিডিও নিয়ে ফ্ল্যাগ আছে। তা আমি বললাম আচ্ছা সব ভিডিও ডিলিট করে দিই, সব তো অলরেডি ভিউ হয়ে গেছে, যেটা হয়ে গেছে। পরে আমি বেশ কিছু ভিডিও ডিলিট করে দিলাম। হয় না যে আমরা অনেক শব্দ চয়ন করতে পারি না বা অনেক অ্যাক্ট করতে পারি না, যেটা হয়তো ফেসবুক ওদের বাইরে ধরে। তো সব কিছু ডিলিট করলাম। ডিলিট করার পরে ওই যে আপিল করার ব্যাপারটা, আপিল করলাম। আপিল করার পরে হচ্ছে আমার সেই 2019 সালের পেজ 7 লক্ষ ফলোয়ার, 2021 সালে গিয়ে আমি মনিটাইজেশন পেলাম। ফেসবুকের এই বিষয়টা খুবই বেদনাদায়ক। আমরা এই প্ল্যাটফর্মে বসেই বলছি, ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েশন সাপোর্ট এটা খুবই বেদনাদায়ক। 19 সালের অ্যাপিল 21 সালে গিয়ে, ততদিন আপনি চিন্তা করে দেখেন দুই পক্ষেরই লস, কারণ উনি নিশ্চয়ই কন্টেন্ট বানাতে বসে থাকেনি, উনিও কন্টেন্ট তৈরি করেছে। ফেসবুকের যে ডিলেটা, সেটা ফেসবুকের জন্য লস হয়েছে। যাই হোক, এগুলো নিশ্চয়ই ভবিষ্যতে সমাধান হবে আর কি। হ্যাঁ ওরা আসলে অনেক কিছুতেই মানে ওরা এখনো রিপ্লাই ঠিকভাবে দেয় না এবং ওদেরকে গোছানো মনে হয় না। তো যাই হোক, তো পরবর্তীতে আমি 2021 সালে গিয়ে হচ্ছে মনিটাইজেশন পেলাম, এবং যখন মনিটাইজেশন থেকে আর্নিং আসলো আমি টোটালি সারপ্রাইজড, এবং তখন গিয়ে বুঝলাম যে আমার হেটার্সটা ঠিকই বলে। নিন্দুকের বাসি আমি, সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার, আধার ঘরের আলো। এক্স্যাক্টলি। এবং আমাকে যখন মানে তখন এখন আমি বলি যে অ্যাকচুয়ালি আমাকে যদি কেউ উপকার করে থাকে, আমার হেটার্সরা উপকার করেছে, হ্যাঁ। এবং ওরা আমাকে এমনভাবে ব্লেম করেছে যে আমাকে অ্যাকচুয়াল রাস্তাটা দেখাইছে। তো ওরা আসলে ব্লেম না করলে এটা হইতো না। সর্বোচ্চ ইনকাম কত হয়েছে এখন পর্যন্ত কোন একটা মাসে যদি আমি বলি? কোন একটা মাসে আমার পেট পেজ থেকে না, কিন্তু আমার এখন 3টা পেজ, যেহেতু পুচির মা একটা, আমার রান্নার একটা পেজ ছিল যে আমি আমার শাশুড়ির কাছ থেকে রান্না বান্নার একটা ইন্সপিরেশন ছিল, তারপর হচ্ছে প্যাট পেজ। এবং আরও ব্যাপার কি, আমার এই পেজটাতেই সবচেয়ে বেশি ইস্যুজ হতো, এবং আমার সবচেয়ে কম আর্নিং হচ্ছে আমার এই প্যাট পেজটাতে। এবং আমি যখন শিখলাম যে মনিটাইজেশন বলে একটা ব্যাপার আছে, বা তুমি যদি ভিডিও দাও এরকম হয়, এবং আমি এই পেজটার আশা ছেড়ে দিয়ে আমি এনাদার 2টা পেজ আমার ছিল, এবং ওই 2টা পেজও কিন্তু আর্নিং হবে সেই জন্য না। যেমন গোলুজ রিভিউ, নামটা শুনলে বুঝবেন একটা গোলু, একটা নাম জড়িত, ছোট ছেলে, সে বলতেছে তোমার একটা পেজ আছে, আমাকে একটা খুলে দাও না। তাহলে ওকে বাচ্চা আবদার করতেছে একটা পেজ, তার আমারই কিছু না, টাকা পয়সা লাগে না, এনআইডি কার্ডও লাগে না, ঠিক আছে আমার ছেলেকে একটা পেজ খুলে দিই। তাহলে যে তোমার পেজের নাম কি হবে? সে বলতেছে তুমি রান্না করবো, আমি খাবারকে রিভিউ দিব, একটা নাম হবে গোলুজ রিভিউ, ওর ডাক নাম গোলু। তাহলে ওকে ফাইন। তো ওর আসলে টেন্ডেন্সি ছিল যে গোলুজ রিভিউ যদি পেজ খুলি, মাকে যদি খাবারের আবদার করি, মা তো এটা দিবে, মানে ওর ইচ্ছে ছিল ওর মানে খাবার আদায় করা। আর আমার কথা ছিল বাচ্চা চাইছে দিয়ে দিলাম, এটা তো টাকা পয়সা লাগতেছে না। তো পরে হচ্ছে ওর একটা পেজ গোলুজ রিভিউ, তো ওটাতে আমি কখনোই মনোনিবেশ করি না, এটা জাস্ট বাচ্চারই পেজ ছিল। কিন্তু এই যে মানুষ ভালোবাসতো, জানতো যে আমার বাচ্চার একটা পেজ, ওরা জাস্ট নর্মালি এটাতে মানে লাইক ফলো করা শুরু করলো। আর যেটা প্ল্যান করে খোলা সেটা হচ্ছে পুচির মা। এটা কেন খোলা, যে হচ্ছে আমার পুচিদেরকে নিয়ে কথা, সেটাতে পুচিদের হয়ে আমি কথা বলি, কিন্তু আমিও তো একটা পার্সন, আমারও বলার কিছু থাকতে পারে। দ্যাটস ওয়াই আমি পুচির মাটা ওপেন করলাম। তো পরবর্তীতে দেখা যায় যে আমার পুচির মা এবং গোলুজ রিভিউ 2টা মনিটাইজ হয়, এবং গোলুজ রিভিউতে আমি যখন রেসিপিগুলো দেওয়া শুরু করলাম, মানুষ প্রচুর পছন্দ করলো, যে আমার পুচি ফ্যামিলির ডাবল ফলোয়ার এখন গোলুজ রিভিউতে।
তো দেখা গেছে আমার সবচেয়ে বেশি আর্নিং যেটা থেকে আসছে সেটা হচ্ছে গুলুজ রিভিউ, আর সব মিলে যদি বলি কোনো একটা মান্থ সেটা হয়তো 10 এর আশেপাশে ছিল, 10 লাখের আশেপাশে কোনো মাসে। সো এটা কাইন্ড অফ বিয়ন্ড ইমাজিনেশন ছিল, কিন্তু পারফরমেন্সের জায়গা থেকে এটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্র্যান্ড ভ্যালুটা দাঁড়িয়েছে, এটার তো মূল্য অনেক বেশি। লাইক আপনি এখন কমার্শিয়াল করছেন, বিভিন্ন বিজ্ঞাপন সিস্টেমেটিক্যালি ঢুকিয়ে দিচ্ছেন, হয়তো অনেক অনেক দর্শক বোঝে, অনেক দর্শক বোঝে না। আমি লাস্টলি যেটা দেখলাম সেটা হচ্ছে সম্ভবত আপনাদের অ্যানিভার্সারি নিয়ে কোনো একটা ভিডিও, অথবা আরেকটা যেটা দেখলাম কোনো একটা ক্রোকারিস কিনতে গিয়ে, হ্যাঁ, এবং খুব ইন্টারেস্টিং। কিন্তু একটা বিষয় আমি অবশ্যই ফোকাস করতে চাই, খুব প্রফেশনাল মেকিং করেন আপনারা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কন্টেন্টের মান এবং কন্টেন্ট প্রেজেন্টেশন দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনারা যে কাজটা করছেন আমার কাছে মনে হচ্ছে খুব প্রফেশনাল কাজ, ক্যামেরা ধরবো কীভাবে, কী করবো না করবো। আরেকটা হচ্ছে যে ধারাভাষ্যটা আপনারা দিচ্ছেন, স্পিডি মুভ বা এই জিনিসগুলো, এটাও আমার কাছে মনে হচ্ছে সুপার ক্রিয়েটিভ। মানে আজকেই চাইলাম কালকে হয়ে গেল, বিষয়টা এরকম না, অনেক কিছু ব্যাপারগুলো গবেষণা করে করতে হয়েছে, অথবা খুব প্যাশন থেকে জিনিসগুলো হয়েছে। কীভাবে হয়েছে আসলে বিষয়গুলো? এটা হচ্ছে কি, আমি তো যেহেতু বিড়াল নিয়ে আমার শুরুটা, পথ চলাটা, এবং পরবর্তীতে যেটা আমি বললাম যে মানুষের খুব ধারণা হয়ে গেলো যে আমি লাখ লাখ টাকা ইনকাম করছি, তো এটা আমার খুব এগোতে লেগেছে যে আমি এখন 1 টাকা কামালাম না, বাট আমাকে ব্লেম করা হচ্ছে যে আমি লাখ লাখ টাকা কামিয়েছি। ঠিক আছে, এখন থেকে যদি করতে হয় টাকা নিয়েই করবো। হ্যাঁ, তো এইটা একটা ইয়েতে চলে গেলো যে আমি তাহলে টাকা ছাড়া কাজই করবো না। তো পরবর্তীতে যখন আমার কাছে কাজ আসলো, দেন আমি জানলাম যে আসলে টাকাও ডিমান্ড করা যায়, বা এটা আমার একটা প্ল্যাটফর্ম, এটা আমাকে যেহেতু তারা ইউজ করবে, এখানে আমি ডিমান্ড করতেই পারি। তো যেটা হয় আমরা আসলে ঠেকে ঠেকে শিখি, বা ইয়ে করতে করতে শেখা হয়ে যায়। তো সেই জায়গা থেকে হচ্ছে আমার মানে টাকা পয়সার ইস্যুটা আমি শুরু করলাম, এবং এই ধরনের বিজ্ঞাপনের যে ব্যাপারটা, তো সেটা হয়েছে কি, আমি বিভিন্ন বিজ্ঞাপনের ইয়েটা দেখতাম যে সবাইকে যখন কোনো একটা পিআর পাঠায় বা কোনো একটা গিফট পাঠায় বা কোনো একটা ব্র্যান্ডিং করতে হয়, তখন তারা বলে যে আমি এটা করছি, এটা মানে এই জিনিসটা। তা আমার কাছে মনে হলো এটা খুবই একটা নর্মাল ইস্যুস, যে সে তার কাছে একটা পার্সেল আসছে, সেটা রিভিউ করে জানাচ্ছে। তো এই জিনিসটাকে যদি একটু ইউনিক ওয়েতে প্রেজেন্ট করা যায়, তো সেটা আমার মনে হয় যে বেটার। এবং আমার কাছে মনে হয় প্রমোশনাল ভিডিওগুলো মানুষ একটু পছন্দ করে কম। রাইট, হ্যাঁ, পছন্দ করে কম, প্রমোশন থাকলে খুব একটা দেখতে চায় না, অ্যাভয়েড করতে চায়। তো আমার কথা হচ্ছে আমি তাহলে তা মানুষকে বুঝতেই দিব না যে এটা প্রমোশনাল। হ্যাঁ, আমি এটা বুঝাবো যে এটা আমার মানে এটা আমার কন্টেন্টের একটা অংশ, বা আমি এই জিনিসটাকে আমি একটা কন্টেন্ট করে ফেলবো, যে এটা একটা কন্টেন্ট। তো দ্যাটস ওয়ে হচ্ছে আমি এভাবে চিন্তা করা শুরু করলাম। এবং আমার ঘরে আমিও কখনো ভিডিওগ্রাফি নিয়ে কাজ করি না, আমার হাজব্যান্ড তো ক্যামেরাটা স্টিল সে ধরতে পারে না। এটা হচ্ছে জাস্ট আমি ইমাজিনেশন থেকে, যে আমি চিন্তা করি আমি আপনার সাথে এই কথাটা বলতেছি, এখন আবার আপনার পিছনে গিয়ে ও ক্যামেরাটা নিয়ে দাঁড়াতে হবে যাতে বোঝা যায় যে আমি আপনার সাথে কথা, মানে এই জিনিসগুলো আমি মানে ও পরবর্তীতে হচ্ছে যেহেতু আমার এই জিনিসটা অনেক ফ্লোরিশ করছে, আমি ওকে বললাম যে আমার এখন হেল্প দরকার, এবং আমি বাইরে থেকে কাউকে হায়ার করবো সেটা সম্ভব না, কারণ আমি ওই যে বললাম যে আমার বিয়ের পর থেকে আমার হাতে খড়িটাই ওর কাছে, তো এখানে বাইরে মানে পসিবলই না। তো পরবর্তীতে দেখা যায় ও আমাকে সময় দেওয়া শুরু করে, এবং আমাদের ক্যামেরার কাজগুলো আমরাই করি, মানে আমার এডিটিংটা আমি করি, আমার ভয়েস ওভারটা আমিই দিই, এবং কনসেপ্টটা টোটালি আমারই থাকে। এবং ক্যামেরা যিনি ধরে, একজনই আমাদের ক্যামেরা ধরে, সে হচ্ছে আমার হাজব্যান্ড, এবং তাকে আমি দাঁড়িয়ে দেখিয়ে দিই তুমি এখানে দাঁড়াবা এবং এখান থেকে এই ফ্রেমটা নিবা। তো এইভাবে করে আমাদের দুইজনের আসলে হয় না যে হাজব্যান্ড ওয়াইফ যদি প্রফেশনালি চলে যায় এবং তাদের আন্ডারস্ট্যান্ডিংটা বা এটা যদি ভালো থাকে, মজবুত থাকে, এটা আসলে খুব ইজি হয়। আমার আপনার কন্টেন্ট থেকে মনে হচ্ছে আপনি কাউকে কখনো ইমিটেট করেন না, আপনি সম্পূর্ণ সেলফ থট থেকে কন্টেন্টগুলো তৈরি করেন, এবং হুইচ ইজ ভেরি ভেরি ইউনিক। কিন্তু কথা হলো যে এই আইডিয়াগুলো মাথায় কিভাবে আসে? আইডিয়াগুলো যেটা বললাম, 2 বাচ্চা সামলানোর পরে, 17টা বিড়াল সামলানোর পরে, সংসার সামলানোর পরে আইডিয়াটা, এটা আমি যেটা বললাম যে হচ্ছে আইডিয়াটা আসে আসলে মানুষের ভিডিও দেখে, যে ওদেরটা এমন কেন, একটু ডিফারেন্ট করতে হবে। ওকে, হ্যাঁ, ইভেন আমি যখন ভিডিও দেখতাম, এবং অনেক সময় হয় না যে আমরা রেসিপি দেখি, 1 চামচ চিনি দিব, এখন আধা চামচ লবণ দিব, অনেক সময়ের ব্যাপার। আমার কাছে মনে হয় এত সময় নেই, আর তো মানুষের টাইম নাই, এটাকে অনেক স্পিডে করতে হবে, আমাকে তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি শেষ করতে হবে, মানুষের স্বল্প সময় দেখতে হবে। বাচ্চা বয়স জানতে পারি? হ্যাঁ, আমার একজনের বয়স হচ্ছে 11 বছর আর একজনের 9 বছর। সো সামহাউ ওরা বড় হয়ে গেছে, মোটামুটি নিজেদেরকে ম্যানেজও করতে পারে, এটা একটা ব্লেসিং হয়েছে আপনার জন্য। তারপরেও একটা কথা আছে না, আমরা ওই ছোটবেলায় পড়েছি যে রাধে সে চুলো বাঁধে, এবং সেটার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে এটাই। এবং কন্টেন্ট ব্যাপারটা না আসলে মানে এখন ওই যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে লাইব্রেরি ওয়ার্ক করে কন্টেন্ট তৈরি করার দরকার নাই, কন্টেন্ট আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে একদম। আমাদের নিত্যদিনই কন্টেন্ট, নিত্যদিনটাই কন্টেন্ট। এবং এই যে আমাদের বিয়ের আজকে 15-16 বছর হয়ে গেছে, এই যে বিবাহিত জীবনে
কত ইনসিডেন্ট, কত কিছু। এখন আমার আর আমার হাজবেন্ডের রিলেশনটা যেমন, এমন আরো 10 জনের রিলেশন, তাই না? তো যার কারণে আমার আর ওর খুনসুটিটা আমি যদি তুলে ধরি আরো 10 জন রিলেট করতে পারবে। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের বাস্তব জীবন থেকেই নেয়া। সো ভাইয়াকে আপনি ক্যামেরায় নিয়ে আসলেন কি জোর করে নাকি উনি? ওকে জোর করে বলতে এই যে আমি বলি যে এখানে যদি একজন ক্যারেক্টার থাকতো না তাহলে ভালো হইতো। আমি যেটা পারি না সেটা হচ্ছে অনেকেই যেটা করে যে ফিল্টার ইউজ করে 2-3টা ক্যারেক্টার তৈরি করে ফেলে। আমার কাছে মনে হয় যে আমি বাস্তব ক্যারেক্টার আনবো। যেমন আমার ননদ ক্যারেক্টারটা খুব পপুলার, আমার পাশের বাসার ভাবি ক্যারেক্টারটা খুব পপুলার, লাবণ্যর মা ক্যারেক্টারটা খুব পপুলার। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে একটা ক্যারেক্টার, ইভেন হাজবেন্ডের ক্যারেক্টার করতে গেলে আমি আরেকজনকে হায়ার করে আনবো, আমার তো হাজবেন্ড আছে। তো দেন হচ্ছে ওকে বলা যে আমার হাজবেন্ডের ক্যারেক্টারে তো তোমাকে অ্যাটলিস্ট থাকতে হবে। তো যেমন এই যে বিভিন্ন কিছুর লাইক হচ্ছে ডায়মন্ড বা জুয়েলারির যে প্রমোশনটা আমি শুরু করেছিলাম, তো আমার মনে আছে যে তখনও পর্যন্ত এইভাবে কেউ কন্টেন্ট করে না। আমি কন্টেন্ট এভাবে করেছিলাম যে আমার হাজবেন্ড আমাকে একটা ডায়মন্ডের গিফট করে। তো পরবর্তীতে যখন আমি এতে যাই, শপে যাই, আমি ওনাদেরকে বলি যে আপনারা একটু আমাকে রিসিট লিখছেন, একটা প্রিটেন্ড করেন, তাহলে এটা মানে লিগ্যাল মনে হবে বা অথেন্টিক মনে হবে। ওরা বললো আচ্ছা ঠিক আছে। তো দেন আমার ভিডিওটা পাবলিশ করলাম, অনেক মানুষ সাড়া পাইলো এবং কেউ বুঝলো না যেটা প্রমোশন, মনে করলো যেটা, এবং 1-2টা করার পরে অনেকে টের পাইছে যেটা প্রমোশন, কারণ কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু বুঝে কোনটা প্রমোশন। দেন হয়েছে কি আমি দেখলাম যে এখন সবাই দোকানে গেলেই খালি এটা পারচেস করে, সবাই দোকানে গেলে পারচেস করে। এখন আবার আমি যখন এই কন্টেন্ট করতে যাই আমি কিন্তু এখন আর পারচেস করি না, আমি আবার আমার ধারা চেঞ্জ করে ফেলছি, সেটা তো বলবো না। না পারফেক্ট, কিছু জিনিস সিক্রেট থাকুক। প্রতিমা আড্ডা দিয়ে খুব ভালো লেগেছে এবং আমরা বিশ্বাস করি আপনি যে ধারায় কাজ করছেন সেটা অনেকের জন্য উদাহরণ তৈরি করবে। 10 লাখ ইজ জাস্ট অ্যান অ্যামাউন্ট। অনেকেই শুনে হয়তো মনে করতে 10 লাখ টাকা কামানো যায়। 10 লাখ টাকা কামানো কোনো ঘটনাই না, কিন্তু তার পেছনে যে ক্রিয়েটিভিটি এবং যে ইউনিকনেস ওইটাই বড় ফ্যাক্ট। ওটা একদিন হয়তো আপনাকে কোটিতে পৌঁছে দেবে। আমরা আপনাকে ধন্যবাদ জানাই, আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আপনাকে দিলেন এবং একই সাথে আপনার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে সময় কেটে গেছে, খুব ভালো লেগেছে। আড্ডা দিয়ে খুব ভালো লেগেছে, ভালো থাকবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আগামী পর্বে কোনো একজন অতিথিকে নিয়ে ফিরে আসবো। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো পর্যন্ত, আসসালামু আলাইকুম।